আসসালামু আলাইকুম। কার্ল মার্কসের ভাষায় বলতে হয় যে ইতিহাস রিপিট করে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। মার্কস বলেছেন, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ ফার্স। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তবে আমি সে বিতর্কে যাচ্ছি না। মোদ্দা কথা হচ্ছে, যদিও ইতিহাসের একই ঘটনা বারবার ঘটবে এই ধরনের কোনো নিশ্চয়তা নেই, তবে মানুষের নেচার, হিউম্যান নেচার তো বদলায় না। সে অ্যারিস্টটলের সময় যেমন ছিল এখনো মোটামুটি তেমনটাই আছে। ভেতরে দেখবো আমরা একটু আচরণই দেখা যাবে আমরা এখনো অসভ্য, বর্বর, স্বার্থপর, এবং আমরা সবাই হিপোক্রিট। সভ্যতা আমাদের কিভাবে মিথ্যা কথাটাকে খুব সুন্দর করে বলতে হয় সেটা শিখায়। এই যে গাজাতে দেখেন কিভাবে মানুষ হত্যা করছে ইসরায়েল, এবং মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন বড় বড় ইসরায়েল পন্থী নেতারা কিভাবে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। এটা কি ইতিহাসের কোনো বিকাশ, মানব সভ্যতার বিকাশ হলে কি এটা ঘটতো না। এ ধরনের ঘটনা এই সেদিনও আমেরিকাতে ঘটেছে। আমেরিকা ঘটিয়েছে, পৃথিবীতে কয়েক মিলিয়ন মানুষ হত্যা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমি যেটা বলতে চাচ্ছি, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে। যেমন আমি 1941 সালে হিটলার, আমরা জানি, রাশিয়া অভিযান করেছিলেন, যেটা বিখ্যাত ব্রিটিশ হিস্টোরিয়ান ক্যাটলবি বলেছিলেন, কিপিং ইংল্যান্ড আনকনকোয়ার্ড, হিটলার ইনভেডেড রাশিয়া and the Russian winter destroyed Hitler. ঠিক একই ঘটনা কিন্তু হিটলারের চেয়ে প্রায় 90 বছর আগে নেপোলিয়ন ঘটিয়েছিলেন। বিলাতকে দখল না করে, ইংরেজদের পরাজিত না করে তিনি রুশ অভিযান করেছিলেন, এবং সেটাই নেপোলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল। নেপোলিয়নের উদাহরণ যদি হিটলার নিতেন তাহলে হিটলার এই ভুলটা করতেন না। আমাদের দেশেও তাই ঘটেছে। 1969 গণ আন্দোলনের সময় 24শে মার্চ পর্যন্ত আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। 25শে মার্চ 1969 সালে ইয়াহিয়া খান মার্শাল ল ঘোষণা করে নিজে প্রেসিডেন্ট হয়ে যান। আইয়ুব খান এবং তার মন্ত্রী পরিষদ বৃন্দ সেই মার্চের মাঝামাঝি শেষাব্দি পর্যন্ত তারা মনে করেছিল আইয়ুব খান টিকে যাবেন, আইয়ুব খানকে কেউ সরাতে পারবে না। তাকে বলা হতো দ্য আয়রন ম্যান অফ এশিয়া। 71 সালেও তাই ইয়াহিয়া খান এবং তার সমর্থকেরা মনে করেছিল বাংলাদেশ বলে কোনো দেশের উদ্ভব ঘটবে না, পাকিস্তান বিজয় লাভ করবে। 1975-এর 14ই আগস্ট পর্যন্ত স্বয়ং শেখ মুজিবুর রহমান এবং তার দলের লোকজন, যত চাটুকার, যত সমর্থক ছিল যারা বাকশাল করত, তারা ঘূর্ণাক্ষরে চিন্তা করেনি যে আজকের রাতেই শেষ রাত, কালকেই একটা নতুন সরকার আসবে এবং এতগুলো লোককে বিপ্লবী সৈনিকেরা হত্যা করবে। ঠিক 1990 সালে এরশাদ বুঝতে পারেনি ডিসেম্বর মাসেও যে ডিসেম্বরের 6 তারিখে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। হাসিনা কিন্তু এখন বহুদিন যাবতই কিন্তু সেরকম একটা পরিস্থিতিতে আছে। দেশে যদি কোনো দেশপ্রেমিক এবং সাহসী বিরোধী দল থাকতো তাহলে হাসিনাকে অনেক আগেই সরে যেতে হতো। আর বাংলাদেশে যদি কোনো দেশপ্রেমিক সেনাবাহিনী থাকতো, সেনাবাহিনীর বড় বড় জেনারেলদের ভিতরে যদি দেশপ্রেম এবং সততা, সাহস থাকতো, তাহলে হাসিনাকে অনেক আগেই অন্য কোথাও পাঠিয়ে দিত, হাসিনার শাসন শেষ হয়ে যেত। তবে এখন প্রতিটি স্বৈরাচারী সরকার একটার পর একটা ভুল করে এবং নিজের ভুলের ফাঁদে নিজেই পড়ে যায়। আমি আপনাদের হাসিনার কতকগুলো ভুলের কথা আজকে আপনাদের তুলে ধরছি, যেই ভুলগুলোকে বিরোধী দল এই ভুলগুলোর সুযোগ গ্রহণ করে হাসিনাকে
আঘাত করতে পারেনি, প্রত্যাঘাত করতে পারেনি, তাই হাসিনা এখনো টিকে আছে। ওই চর্বিত চর্বণ পুনরাবৃত্তি আর করছি না যে বিএনপি কি করে বারবার ফেল করলো। এখন হাসিনা কিভাবে ফেল করছে সেটাই আজকের বক্তব্য। মানে সংকট কিন্তু সবসময় ইতিহাস মেনে চলে না। যদিও নেপোলিয়নের এবং হিটলারের মোটামুটি কতগুলো ঘটনায় মিল ছিল, রাশিয়া তারা আক্রমণ করেছিলেন, কিন্তু অন্যান্য সবকিছু কিন্তু একরকম ছিল না, অনেক গরমিল হয়ে গিয়েছিল। নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, পৃথিবীর অন্যান্য দেশগুলো হিটলারের বিরুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কিন্তু আমেরিকা, ইংল্যান্ড, অন্যান্য ইউরোপিয়ান দেশ তারা সবাই রাশিয়াকে সমর্থন করেছিল হিটলারের বিরুদ্ধে। সুতরাং হাসিনার যে ঘটনাগুলো, ভুলগুলো সে ঘটিয়েছে, পুরনো সমস্যাটাকে আবার নতুন করে হাসিনা নিজেই কিন্তু প্রকট করে দিচ্ছে। এই যে দুর্নীতি, তার বাবার আমলের দুর্নীতি হাসিনাও করেছে। বাবার আমলের স্বৈরাচারী সরকার, রক্ষী বাহিনী, এটা হাসিনা র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, ছাত্রলীগ দিয়ে, আওয়ামী লীগ দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। তার বাবাকে বহু আগে ছাড়িয়ে গেছে অত্যাচারের মাত্রায়। কিন্তু ইদানিং হাসিনা কতগুলো বড় বড় ভুল করেছে, আমি সেদিকেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরেন নির্বাচনের পরে সে যে ভুলগুলো করছে, এগুলো নতুন ভুল এবং সে সমাধান খুঁজছে পুরনো ভাবে। কোটা বিরোধী আন্দোলন 2018 আন্দোলন ছিল, 2018 আন্দোলন হাসিনা যেভাবে দমন করেছিল, ভাবছে এবারও বোধহয় সেভাবে পার হয়ে যাবে। সেটা হবে না, সেটা হবে না। এবং এখন যেটা দরকার, পাত্তা দেওয়ার ব্যাপার হচ্ছে ছাত্র আন্দোলন, পাত্তা দেওয়ার ব্যাপার হচ্ছে শিক্ষকদের আন্দোলন। 35টা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকেরা রাস্তায় নেমেছেন এবং তাদের প্রোগ্রাম দেখেন, ঢাকা কেন্দ্রিক নয়, বেশিরভাগই হচ্ছে মফস্বলে। মানে সারা বাংলাদেশের রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত, সিলেট থেকে সুন্দরবন পর্যন্ত যে আন্দোলনটা এখন ঢাকায় সীমাবদ্ধ নেই। আপনার কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। তবে হাজার হাজার শিক্ষক, তাদের সমর্থক, তাদের ছাত্র, তাদের যারা সমর্থক, আত্মীয় স্বজন, সবাই এই আন্দোলনটাকে সমর্থন করছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পুলিশ কিন্তু এইবার বেধড়ক পিটাচ্ছে না। অনেকে মনে করছেন হাসিনা কোটা বিরোধী আন্দোলন করতে দিচ্ছে না, এটা কোনো ডাইভারশন না। হাসিনা মনে করেছে আন্দোলন থিতিয়ে যাবে। 50,000 লোক যদি যুদ্ধ করে, তো ধরেন তার ভেতরে অধিকাংশই ছিল গ্রামের অশিক্ষিত কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ। এই যে প্যান্ট শার্ট পরা হোয়াইট কলার লোকজন কলকাতা, আগরতলা গিয়ে ফুর্তি করেছে, টাকা পয়সা খরচ করেছে, তারা যুদ্ধ করেনি, তারা সৈন্যদের হাত থেকে পালিয়ে যান বাঁচিয়েছে। সুতরাং যারা যুদ্ধ করেছিল, শ্রমিক, কৃষক, তাদের ছেলে মেয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে, কলেজে পড়াশোনা করে নাই, তাদের নাতিপুতিরাও পড়াশোনা করে না। এখন আমি বহুবার বলেছি, মুক্তিযুদ্ধ করেছেন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব। যেটা আমি উপমাটা দিয়েছি, আপনার বাড়িতে ডাকাত পড়েছে, আপনারা 4 ভাই মিলে লাঠি সোটা নিয়ে ডাকাতদের প্রতিহত করেছেন, মেরেছেন, তাড়িয়ে দিয়েছেন। সেই জন্যই আপনি আপনার বাবা মা ভাই বোনের কাছে সারা জীবন বলতে পারবেন না, ডাকাতি হয়েছিল মনে আছে, আমরা তোমাদের বাঁচিয়েছি, সুতরাং আমরা মাছের মাথাটা খাবো, ভালো খাবারটা আমরা খাবো, ভালো জায়গায় ঘুমাবো, কোনো কাজকর্ম করব না, কেননা আমরা মুক্তিযোদ্ধা। এটা কোনো যুক্তি দিয়ে টেকানো যায় না। আমেরিকাও মুক্তিযুদ্ধ করেছে, ভিয়েতনাম করেছে, ইন্দোনেশিয়া করেছে, বহু দেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারা কেউ সরকারের কাছ থেকে, দেশের কাছ থেকে কোনো বাড়তি পাওনা, 2 বছরের সিনিয়রিটি, মেজর সাহেবরা মেজর জেনারেল হয়ে যাবেন, এই ব্যাপারটা অসমত দেশে ঘটে নাই। বাংলাদেশেও এটাকে আমরা রিভার্স করতে পারবো না, তবে ওটা একটা কলঙ্কজনক অধ্যায়।
মুক্তিযোদ্ধাদের নামে এই যে 2 বছরের সিনিয়রিটি প্রমোশন ইত্যাদি আমরা আর বন্ধ করতে পারবো না। তারা মরেও গেছেন, রিটায়ার করে গেছেন, কিন্তু তাদের ছেলে মেয়ের পরে এখন নাতি পুতিকে আমরা কোটা দেব, এবং কোটা দেওয়াটাই তো অন্যায়। সুতরাং তাদের কোনো কোটা দেয়া যাবে না, সবাইকে সম অধিকার দিতে হবে, যেটা এই আন্দোলনের স্লোগান। আলোচনা করেছি, কিছু পুনরাবৃত্তি ঘটলেও আমি দুঃখিত, তবে আমি আপনাদেরকে বলছি আমি ওই পুরনো ঘটনাগুলোকেই আবার নতুন ভাবে বলার চেষ্টা করছি, কিছু পুনরাবৃত্তি হলেও হতে পারে। যে হাসিনার প্রধান সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট তাকে ডুবাবে। এই IMF থেকে দেখেন সবাই, যেটা ওয়ার্ল্ড ব্যাংক IMF বলছে, বাংলাদেশের অর্থনীতি ডুবন্ত। এই ডুবন্ত নৌকা তোলা যাবে কিনা, এখন চীনের কাছ থেকে টাকা নিয়ে, IMF এর কাছ থেকে টাকা নিয়ে, মানে এক একজন বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করবে আর বাইরের থেকে টাকা এনে সেগুলো পূরণ করবেন। কেউ ঋণ মানে ট্যাক্স দেবে না, দেশের টাকা বাইরে পাঠিয়ে দেবে, আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং করে গার্মেন্ট ফ্যাক্টরির মালিকেরা চুরি করবে, পুলিশ অফিসার চুরি করবে, আমলা চুরি করবে। সুতরাং এত চুরি দিয়ে তো অর্থনীতির কোনো সংজ্ঞা নির্ণীত হয় না। সুতরাং এটা তো কোনো অভাবের ব্যাপার না, লোভের ব্যাপার। লোভ যে মানুষের অসীম, সেটাকে কোনো অর্থনীতির আইন দিয়ে সেটাকে নিরসন করা যায় না। সুতরাং শিক্ষকদের পেনশন গ্র্যাচুইটির আন্দোলন একটা অর্থনৈতিক আন্দোলন, আর কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনও 100% একটা অর্থনৈতিক আন্দোলন। মানে যারা পাশ করে যোগ্যতা থাকা সত্ত্বেও মানে তথাকথিত মুক্তিযোদ্ধাদের নাতি পুতির নামে চাকরি চলে যাবে, তারা কি আঙ্গুল চুষবে নাকি? সুতরাং এখানে ছাত্রলীগ বলেন, সরকারপন্থী বলেন, সবই এই সব শিক্ষক ছাত্র যারা সরকারপন্থী, তারাও কিন্তু এই আন্দোলনে আন্দোলন সমর্থন করছে। এবং হাসিনা মনে করেছে পুলিশ দিয়ে আন্দোলন প্রতিহত করবে। পুলিশ এখন ডিমোরালাইজড। এই যে গতকাল ক্যাবিনেট সেক্রেটারি মাহবুব হোসেনের সভাপতিত্বে সেক্রেটারিদের, সচিবদের একটা 4 ঘন্টা ব্যাপী একটা মিটিং হয়েছে। সেই মিটিং এ সচিবেরা যে ভাষায় ক্যাবিনেট সেক্রেটারি মাহবুব হোসেনকে বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, মাহবুব হোসেন তাদের বলছেন যে আপনারা চিন্তা করবেন না, সরকার শক্তিশালী অবস্থানে আছে। তারা তখন বলছে, সমস্যাটা বলছে এই যে মানে বেনজির আহমদ থেকে শুরু করে মতিউর রহমান এবং শত শত ব্যুরোক্র্যাট এবং পুলিশ অফিসার, আর্মি অফিসার চুরি করে ভাসিয়ে দিচ্ছে, এবং আমরা আত্মীয় স্বজন ছেলেমেয়ের সামনে মুখ দেখাতে পারি না। এই ভাষাটা ব্যবহার করেছেন কয়েকজন সচিব। সুতরাং ক্যাবিনেট সেক্রেটারি মাহবুব হোসেন যতই সরকারের দালালি করুন না কেন, অনেক সচিব সেখানে ছিলেন যারা ব্যক্তিগতভাবে সৎ। এখানে যে ফকির নির্পুতগুলো যে কতটা ব্যাংকরাপ্ট, হাসিনার সরকার যে কতটা অথর্ব দুর্বল। আমরা মনে করেছিলাম আব্দুল মুমিন বোধহয় একমাত্র গবেট, আব্দুল মুমিন আর ওবায়দুল কাদের। এখন দেখছি আবার নামের সঙ্গে ডক্টর লেখেন, হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন হাসিনা যে চীনে গেছেন এটা কিন্তু মোদিকে জানিয়ে ওনার অনুমতি নিয়েই চীনে গেছেন। আমরা যে বারবার বলি একটা মুখ্যমন্ত্রী, বাংলাদেশ কোনো স্বাধীন দেশ নয়, এটা আবার হাসান মাহমুদ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তার এই দিকগুলো আপনি এমন একটা দিক পাবেন না যেটা দিয়ে এই সরকারকে একটা সুস্থ নরমাল সরকার বলা যায়। হাসিনা নিয়ে যেটা অনেকেই বলছেন সে তো পাগল, সে একেবারে নির্বোধ পাগল, পাগলামি করছে, আর তার চামচারা লুটপাটের লোভে এই পাগলকে তারা প্রধানমন্ত্রী বানিয়ে চুপচাপ তাকে সমর্থন করে যাচ্ছে। এইভাবে তো চিরকাল চলে না, একটা পাগলের অধীনে দেশ চিরকাল চলতে পারে না। যে আন্দোলন কোথায় যাচ্ছে, এই যে শাহবাগ থেকে শুরু করে সর্বত্র রেল সড়ক তারা বন্ধ করে দিচ্ছে, কয়দিন 4 ঘন্টা 5 ঘন্টা। আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাসী যে এই ছাত্রদের এই কোটা আন্দোলনে যাদের চাকরির কোনো দরকার নেই, ছাত্র শ্রমিক জনতা রিক্সাওয়ালা ভাই সবাই আন্দোলনে যোগদান করবে এবং হাসিনা হটাও,
কোটা বিরোধী আন্দোলন, শিক্ষকদের এই পেনশন গ্র্যাচুইটির আন্দোলন কিন্তু এক দফা আন্দোলনে পরিণত হবে। হাসিনা হটাও। পুলিশ যে আগের মতো ধরপাকড় করছে না, এটা হাসিনা দেখেও না দেখার ভান করছে। তার সচিবেরা যেতে ক্যাবিনেট সেক্রেটারিকে প্রায় গালাগালি করেছে, বলেছে আপনি দালালি করবেন না, আমরা এই কোন রকম আমরা সিদ্ধান্ত নেব না, কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত আমরা নেব না, আমরা রুটিন কাজ করে যাব, সরকারের সহায়তা করার মতো কোনো কাজ আমরা করব না। তার মানে আমলা শ্রেণীও শিক্ষক এবং ছাত্রদের সঙ্গে একদিকে চলে যাচ্ছে। হাসিনাকে তারা নন কোঅপারেট করছে, এবং এই নন কোঅপারেশন দিয়ে এরকম একটা চোর, এরকম একটা ব্যাংকরাপ্ট সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। সুতরাং এই যে কোটা দিয়ে, প্রলোভন দিয়ে লোকজনকে দলে রাখবেন, এটা তো দুর্নীতি। মানে গোপালগঞ্জ অথবা মুক্তিযোদ্ধার নাতি, এইভাবে আপনারা 45-50 চাকরি দিয়ে দেবেন, বাদ বাকিরা ওরা কম্পিট করে চাকরি নেবে। এভাবে তো চলে না। দেশের 18 কোটি দেশে বহু ছেলে পেলে বেকার, তারা সরকারি চাকরি তাদের কাছে একটা সোনার হরিণ। সুতরাং এখন কোন মন্ত্রী, কোন সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে বড় বড় জেনারেল, পুলিশ প্রধান, আইজি, ডিআইজি, অ্যাডিশনাল আইজি, এই বড় বড় যেগুলো আছে, যতগুলো বিচারপতি আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে যে শিক্ষকদের দাবি ন্যায্য দাবি না, এবং কোটা আন্দোলন সম্বন্ধেও তিনি কটূক্তি করেছেন। মানে বিচারক থেকে শুরু করে মন্ত্রী এবং সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী প্রধান, বড় বড় যত লোক, এরা সবই। সুতরাং ছাত্র আন্দোলন ও শিক্ষকদের আন্দোলন হাসিনার পতন ঘটাবে, আমি নিশ্চিত। তবে কালকেই চলে যাবে, আগামী মাসেই চলে যাবে তা কিন্তু নয়। চীন তাকে নিয়ে খেলছে, তাকে টাকা দিচ্ছে, আরো টাকা দেবে। তবে চীনের সঙ্গে ভারতের যে সমঝোতা, ভারতের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। তিস্তা ব্যারাজ কাকে দেবে হাসিনা এবং মোদি সেটা কিভাবে নেবে তার উপরে নির্ভর করছে। সেই জন্যই মোদিকে জানিয়ে হাসিনা চীনে গেল, এবং এটাই প্রমাণ করে যে হাসিনার সরকার আমলে কোনো কিছুই ঠিকভাবে চলছে না। এবং সবকিছু যখন বেঠিক, তখন ছাত্র, শিক্ষক, শ্রমিক, রিক্সাওয়ালা তারা চুপচাপ বসে থাকবে তা কিন্তু নয়। তবে এই জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই গরমের ভেতরে আন্দোলনের মাস নয়। আন্দোলনের ইতিহাস নিয়ে দেখবেন, আন্দোলন হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির শেষাব্দি বা মার্চের মাঝামাঝি সরকার বদলে যায়, আন্দোলন হয়, তারপর তুঙ্গে ওঠে ফেব্রুয়ারি মাসে, মার্চের দিকেই সরকার পরিবর্তন হয় এবং নতুন কিছু দেশে আবির্ভূত হয়। সুতরাং 71 সালেও দেখেন মার্চ মাসেই আন্দোলন তুঙ্গে উঠল, এবং আইয়ুব খানের পতন হলো সেই মার্চ মাসেই পতন হলো। তারপরে 75 সালে যেটা হয়েছিল, মুজিবুর রহমান সেনাবাহিনী বিদ্রোহ করে আগস্ট মাসে বিদ্রোহ সংগঠিত করেছিল। সেনা বিদ্রোহ ছাড়া এরশাদের পতন ডিসেম্বর মাসে হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আমি আশাবাদী আন্দোলন যদি এভাবে চলতে থাকে, মোমেন্টাম পায়, এবং আপনারা সবাই যদি রাস্তায় নামেন, তাহলে সরকার টিকবে না। বিরোধী দল বলে দেশে কিছু নেই, ভুলে যান। আমি কেনিয়ার কথা বলেছি, কেনিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে কর বৃদ্ধির জন্য জনগণ আন্দোলন করে, যেটা আমি উল্লেখ করেছি অলরেডি, তারা সংসদ ভবনে আগুন লাগিয়ে দিয়েছিল। আপনাদের সেরকম একটা প্রস্তুতি আছে কি? আপনারা কি রাস্তায় নামবেন? সাস্টেইন করতে পারবেন? আমি দলহীন ছাত্র লোকজনকে বলছি, আপনারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় জিয়া প্রতিরোধ বাহিনী বা জিয়ার বাহিনী নামে একটা দল তৈরি করেন। বাংলাদেশের একমাত্র সবচাইতে সৎ ব্যক্তি যে নেতা ছিলেন। সুতরাং আপনারা জিয়াউর রহমানের নামে, দেশের স্বাধীনতার নামে, ন্যায়ের নামে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। 71-এর যে স্পিরিট, মুক্তিযুদ্ধের চেতনা, সেটা হচ্ছে অন্যায়কে অস্বীকার করা। ছাত্র ভাইরা কিন্তু খুব সুন্দর সুন্দর স্লোগান তৈরি করেছেন, যেগুলো আমি কালকে বলেছি। সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথা তারা বলছেন, ঢাকা কেন্দ্রিক নয়। সুতরাং আমি বিশ্বাসী আন্দোলন যদি এভাবে চলে,
তো ধরেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চের ভেতরেই হাসিনা চলে যাবে। তবে আমি এটাও বিশ্বাস করি, যেভাবে আমলা শ্রেণীতে ক্ষোভ, পুলিশ যেভাবে নিরুৎসাহিত, বলছে বেনজিরের বদনাম হয়েছে, আমাদের সবার বদনাম হয়েছে, পুলিশ বাহিনী কতটা তাকে সমর্থন করবে, সেনাবাহিনী লুটপাট করছে অফিসাররা, তারা প্রত্যক্ষভাবে হাসিনাকে রক্ষা করছে না, করবেও না। সুতরাং আমরা ধরে নিতে পারি সেনাবাহিনী নিউট্রাল থাকবে। সেনাবাহিনী যদি হাসিনার পক্ষ হয়ে বাড়াবাড়ি করে তাহলে নিচের দিকের অফিসার বৃন্দ এবং সাধারণ সৈনিকেরা বিদ্রোহ করবেন। সবগুলো যারা উপরের দিকে আছে এগুলো সবই ফকির নির্পুত। সাহস থাকলে, মানুষের বেটা হলে তারা চুরি চামারি লুটপাট বাদ দিয়ে তারা দেশের মানুষের কথা শুনতো, বলতো এবং কোন রকম বেআইনি আদেশ তারা পালন করতো না। অন্যায় আদেশ পালন করাটাও দেশদ্রোহিতা। প্রতিটা বড় জেনারেল আমাদের এখন দেশে তাদেরকে দেশদ্রোহী হিসাবে, ফকিন্নির পুত হিসেবে চিহ্নিত করতে হবে, এদেরও বিচার করতে হবে। তবে আমি মনে করি এভাবে আন্দোলন চললে ডিসেম্বর নাগাদ বা তার আগেই আমরা একটা পরিবর্তন আনতে সক্ষম হব। এবং আমি যেটা মনে করছি, হাসিনা নতুন সমস্যাকে পুরনো পদ্ধতিতে দমন করার চেষ্টা করবে। এবং ইতিহাসের যে শিক্ষার কথা বলেছি, যেটা যে ভুল হিটলার করেছে, মুসোলিনি করেছে, একই ভুল চাউসেস্কু করেছে, একই ভুল সাদ্দাম হোসেন করেছে, সুতরাং সেই ভুল হাসিনাও করছে এবং করবে। সুতরাং আমি আশাবাদী, আপনারা সাহসে ভর করে সবাই মিলে যদি রাস্তায় নামেন, হাসিনা দিন শেষ হতে বাধ্য। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।